সবাইকে পিকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ কি নিয়ে হবে, বাংলা প্রথম পাঠের অপরিচিত গল্প নিয়ে। আশা করছি অপরিচিত গল্পটি তোমরা পড়ে ফেলেছো। অপরিচিত গল্পটি পড়ে ফেলেছো। এখন আমরা এই অধ্যায় থেকে কি করব? আমরা আজ থেকে এইচএসসি 25-এর শর্ট সিলেবাসের বাংলা প্রথম পত্রটা শেষ করার জন্য টার্গেট নিয়েছি। প্রতিটা গল্প আমি পড়াবো না, গল্পটি থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানব এবং বোর্ড কোশ্চেন সলভের জন্য প্রস্তুতি নেব। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম। আজকের ক্লাসে যা জানব, অধ্যায়টার বেসিক জানবো, অধ্যায়ের নৈর্ব্যক্তিক জানবো এবং অধ্যায়ের সৃজনশীল সলভ করবো। অধ্যায় সৃজনশীল আমি আজকে 2টা রেখেছি, আমি একটা সলভ করব হালকার পরে এবং হয়তো ক খ সলভ দিবে, এটা সর্বশেষ পার্ট। এখন আমি বেশি কথা বলবো না এটা নিয়ে। আর একটি সৃজনশীল তোমাদের HW দিব। ঠিক আছে, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ আমি তথ্য রেখেছি। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি এখন আলোচনা করব। মানে এগুলো হচ্ছে বইয়ের ভেতর থেকে রাখা গল্পটা। ঠিক আছে, এটা মূলত গল্পের পাঠ পরিচিতি। এখানে গল্পের আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। মূলত আমি বলে রাখি, অপরিচিত গল্পটি মূলত এক যুবকের মনস্তাপে ভেঙে পড়া স্বীকারোক্তি নিয়ে গল্পটা রচিত। অর্থাৎ এখানে অনুপম যে কল্যাণীকে বিয়ে করতে গিয়ে, গল্পের নায়কটা আমরা সবাই জানি অনুপম এবং গল্পের নায়িকা হচ্ছে কল্যাণী। কল্যাণীকে বিয়ে করতে গিয়ে যে বাধা বিপত্তির শিকার হয় এবং যার ফলে অনুপম নিজের দোষটা আয়ত্ত করতে পারেন এবং সে তার পরবর্তীতে তিনি নিজেই গল্পটা বলেন। অর্থাৎ গল্পটা উত্তম চরিত্রে লেখা। উত্তম চরিত্রে বলতে হচ্ছে নিজে বলা হচ্ছে, অর্থাৎ এটা অনুপমের নিজের একটা নাটক বলতে পারো। এটা আমরা ইউটিউবে অনেক দেখতে পারবো, ইউটিউবে সার্চ দিয়ে আমরা দেখতে পারবো নাটকটা। যদি তোমরা চাও আমি ইউটিউবে আপলোড দিব নাটকটা আমার চ্যানেলে। প্রত্যেকটা চ্যানেল হাতে কলমে দেখালে হয়তো ভালো হয়। আমি ক্লাসটি ইন্টারঅ্যাক্টিভ করতে চাচ্ছিলাম, বাট আমার ইন্টারঅ্যাক্টিভ করার মতো ইনস্ট্রুমেন্ট এখন আমি পাচ্ছি না, আমি করতে পারছি না ইন্টারঅ্যাক্টিভ। আমি হয়তো তোমরা চ্যানেলটা গ্রো করলে করবো, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করে ভালো হবে। ঠিক আছে, আমরা কথা কম বলে ভিডিওটা এমনি আজকে লেন্দি হবে, আর লেন্দি করব না, কারণ আমরা প্রচুর পরিমাণ MCQ সলভ করব। অ্যাট লাস্ট 50-60টা MCQ সলভ করব আমরা আজকে। এবং যেহেতু অপরিচিত গল্পটি আমাদের পড়া আছে, এত কোনো কথা আমরা বলবো না এবং আমরা গল্পের যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে ওই তথ্যগুলো জানবো। এই যে মনোতাপে ভেঙে পড়া এক যুবকের স্বীকারোক্তি গল্প, আমি এটা আগেই বললাম। অনুপমের আত্মবিবৃতির ধরেই গল্পের নারীর কল্যাণী অসামান্য হয়ে গেছে। অসামান্য বানানটা একটু ভুল আছে, ঠিক করে নেও। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকের স্ফোরণ ঘটেছে। অমানবিকতার স্ফোরণ কীভাবে ঘটল, এটা নিয়ে হয়তো অনেকেরই প্রশ্ন থাকার কথা। তৎকালীন বিংশ শতকে লেখা গল্পটা। বিংশ শতকে আমরা দেখতে পাচ্ছি যৌতুক প্রথা এমন একটি প্রথা হয়ে দাঁড়িয়েছিল যে প্রত্যেকটি পরিবারকে দিতেই হবে, এমন একটি অবস্থা দাঁড়াইছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এই যৌতুক প্রথা নিয়ে বরাবরের মতো কাজ করছিল, কিন্তু এই গল্পেই সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর
নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যৌতুক প্রথা নিয়ন্ত্রণের কাজ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, ছোট গল্পের রচয়িতা। তার বিংশ শতাব্দীর গল্পগুলো আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি, ওখানে বাস্তববাদগুলো বেশি। বিংশ শতাব্দীতে গল্পগুলোতে তার বাস্তববাদ বেশি, এবং তার পূর্ববর্তী গল্পগুলোর ভিতরে প্রকৃতির সাথে নিজের তুলনা অথবা প্রকৃতির সাথে নিজের জীবনকে তুলনা করেই লেখা বেশিরভাগ গল্প, কিন্তু বিংশ শতাব্দীতে বেশিরভাগ গল্পই বাস্তবতার সাথে মিলে যায় এমন গল্পগুলো লিখেছেন। গল্পের আরও গুরুত্বপূর্ণ আমি কিছু এমসিকিউ এর জন্য কিছু লাইন বলছি, ক্লাসটা ভালোভাবে দেখলে এমসিকিউগুলো অনেক কভার হবে, কারণ এইচএসসি বোর্ড কোশ্চিনে না আসলেও বিভিন্ন কলেজ পরীক্ষায় আসবে। যেমন যদি বলা হয় অনুপমের কার হাতে মানুষ, অনুপম কিন্তু তার মায়ের হাতে মানুষ, অনুপম মার হাতে মানুষ। যদি বলা হয় অনুপমের অভিভাবককে, অনুপমের অভিভাবক কিন্তু তার মামা। ঠিক আছে, এরকম কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে। আমরা এখানে আরেকটা লাইন দেখব, মানে অপরিচিত গল্পের শ্রেষ্ঠ মুহূর্ত, যেটা যশোর বোর্ড 23-এর কোশ্চিনে আসছিল। শ্রেষ্ঠ মুহূর্তটা এই যে তার বিবাহ উপলক্ষে, মানে যৌতুক নিয়ে যার বিবাহতে তো অনেক সমস্যা হয়েছিল ওই কালে, যে সোমনাথ সেন তার কন্যাদানে অসম্মতি দিয়েছিলেন, সেটাই হলো গল্পের শীর্ষ মুহূর্ত। মোস্ট এমসিকিউ প্লাস সিকিউর জন্য গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। আর এর সর্বশেষ লাইনটা, মানে সর্বশেষ পরিণতিটা কী ছিল সেটাও আমি রেখেছি। সেটা শীর্ষ মুহূর্ত ছিল, পরবর্তী বোর্ড কোশ্চিন এটা দিতে পারে, সেই জন্য আমি এটা রেখেছি। লাইনটা একটু গোজামিলে টাইপে হলেও করতে হবে। অর্থাৎ কল্যাণীর শুচিশুভ্র যে চিন্তা ধারণার মাধ্যমে যে নতুন নারী জাগরণ ঘটবে, এটির মাধ্যমেই শেষ করা হয়েছে গল্পটি। ঠিক আছে, এবার অনুপমের গল্পটির এই লাইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন আমি এখানে দেখছি, একটু বুঝতে হবে। অনুপম যখন বিয়ে করতে যায় তখন তার বয়স ছিল 23। অনুপম যখন বিয়ে করতে যায় তখন তার বয়স ছিল 23, কিন্তু তার লেখাপড়ার পাঠ শেষ করেন তিনি 21 বছর বয়সে। আর বলা ছিল গল্পে অনুপমের মামা তার থেকে বছর 6 বড়, অর্থাৎ তার বয়স ছিল 27 বছর। ঠিক আছে, এটা বিবাহকাল সংলগ্ন আমরা ধরে নিতে পারি। পরবর্তীতে যখন অনুপম গল্পটা রচনা করেন তখন তার বয়স হয় 27, অর্থাৎ সমস্ত পরীক্ষা শেষ করেন 21 বছর বয়সে, অর্থাৎ পড়াশোনা শেষ করেন 21 বছর বয়সে, বিয়ে করতে যান 23 বছর বয়সে, এবং গল্প রচনাকালের সময় তার বয়স ছিল 27 বছর। এই ধারাবাহিকতাটা অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা দেখতে পারি বিয়ে সংলগ্নকালে কল্যাণীর বয়স ছিল 15, এবং অনুপমের সাথে যখন সর্বশেষ জায়গা আছে বলে একটা কথা দেখা হয়, তখন বইয়ে উল্লেখ আছে 16 থেকে 17 বছর বয়স। ঠিক আছে, 16 থেকে 17 বছর বয়স। এবং আমরা আরেকটু যদি অ্যানালাইসিস করি, কল্যাণীর সাথে 2-3টা মেয়ে ট্রেনে যাচ্ছিল, যে তাদের সাথে চানামুট নামের একটা খাবার কিনে খাচ্ছিল। আমরা আরও দেখতে পারি অপরিচিত ট্রেনে রেলওয়ের কর্মচারীর সাথে হিন্দিতে বলে যে তারা এখান থেকে যেতে পারবে না, অর্থাৎ তারা এই জায়গাটা ছাড়বে না, তাই তো। এবং রেলওয়ের যে প্রধান রেল মাস্টারকে ইংরেজিতে বলে যে সিটটা যে আগে থেকে বুকিং করা, আগে থেকে বুকিং করা, রিজার্ভ করা, এটা মিথ্যা কথা।
ঠিক আছে, আমরা আরও দেখতে পাই গল্পের হরিশকে দেখতে পাই। আমরা গল্পে আরও হরিশকে দেখতে পাই, যিনি অনুপমের বন্ধু ছিলেন, কানপুরে কাজ করত। আরও দেখতে পাই বিনুদাকে, যিনি অনুপমের পিস্তুত ভাই ছিলেন, যার ভাষা অত্যন্ত আট প্রকৃতির। এবং তার মামা যে অত্যন্ত লোভী, সে আমরা গল্পের মাধ্যমে দেখতে পাই। আচ্ছা, আমরা এখানে এবার কি লিখে আছে লাইনগুলো পড়ে ফেলি। অপরিচিতার বাবার বয়স 40 এবং তার আশেপাশে, এবং শম্ভুনাথ ছিলেন অনেক ভালো ব্যক্তি এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। কিন্তু আমরা অনুপমের ক্ষেত্রে কিন্তু এটার উল্টা দেখতে পারি, তার ব্যক্তিত্বহীন ছিল। অনুপমের বাবা ওকালতি করতেন এবং তার মা অত্যন্ত গরিব ছিলেন। অনুপমের মামা একটু লোভী টাইপের ছিলেন, তার আমরা গল্পে দেখতে পাই লোভ তার অস্থিমজ্জার সাথে জড়িত। ঠিক আছে, এই তো, আর কিছু নেই। এবার আমরা MCQ সলভে যাব। এখানে আমরা সিকিউ রয়ে গেছি, সিকিউ সর্বশেষে আলোচনা করব। সিকিউ এখন আমরা আলোচনায় যাব না। 2টা সিকিউ রাখছি, যে কোনো একটা তোমাদের দেখাবো, দেখায়ে শেষ করব ক্লাসটা। এবং আমরা এখন MCQ দেখব। ঠিক আছে, আমরা MCQতে যাই, চলি। ঠিক আছে, আমরা আগে সিকিউটাই সমাধান করে নিই, তারপর MCQতে যাচ্ছি। ঠিক আছে, আমরা আগে সিকিউ একটা সমাধান করি। স্লাইড। আমরা এই সিকিউটা নিচ্ছি। আমরা সিকিউতে বেশি কথা বলবো না, সিকিউ অল্প একটু ধারণা দিয়ে শেষ করব। সিকিউ যদি বিস্তারিত ক্লাস করা লাগে আমাকে লিঙ্কে জানাই দিবা, আমি বলে দেবো। আমি হয়তো এখানে কাজ সমাধান করব, তাছাড়া তো আর কিছু এখানে আমার সমাধান করার মতো না, তাই না? চলো, উদ্দীপকটা আমি পড়বো না, উদ্দীপক পড়তে আমার অনেক সময় লাগে। অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি? আমরা একটু আগেই বললাম বিনুদা। এটাই হবে ক নাম্বার প্রশ্নের উত্তর। দেখছো কতটা ইম্পর্টেন্ট ছিল। অন্নপূর্ণার কলে গজাননের ছোট ভাইটি, উক্তিটি ব্যাখ্যা করো। কেন বলা হলো এই কথাটি? প্রথমে কথাটার ব্যাখ্যা আমরা দিতে পারি। দেবী অন্নপূর্ণার বড় ছেলে বা অগ্রজ গণেশ আর ছোট ভাই কার্তিক, এরকম প্রথম লেখাটা আমরা লিখতে পারি। এবং কেন অনুপমকে এই কার্তিকের সাথে তুলনা করা হলো? তার কথা হিন্দু ধর্মে বলা হয়েছে কার্তিক দেখতে অনেক সুন্দর, অনুপমকেও তো অনেক সুন্দর, তার শিক্ষক বলেছেন, আমরা গল্পে দেখেছি। প্রথম লাইনটা আমরা এইভাবে লিখতে পারি, তুলনা দুজনের ভিতরে। কিন্তু কার্তিককে দেবসেনাপতি বলা হয়, আমরা জানি, সেটা আমাদের টিকাতে আছে। কিন্তু অনুপমকে এই কথাটা দ্বারা মূলত অনুপমের আত্মসমালোচনাকে বোঝানো হয়েছে। আত্মসমালোচনা বা যে তার ভেতরে কিছু নেই বিশেষ, তার ভেতরে যে কিছু নেই, অর্থাৎ ব্যক্তিত্বহীন এক মানুষ, সেটাও দেখানো হয়েছে। এইভাবে আমরা আনসারটা লিখব। গ নাম্বারটা পরিচিতের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য লিখতে বলেছে। কাকে মাকাল ফলের সঙ্গে তুলনা করা হয়? এটা আমি একটু আগেই বললাম, অনুপম। দেখছো, আমার প্রত্যেকটা কথার সাথে প্রত্যেকটা কথা প্রশ্নের রিলেটেড আসছে। অনুপমের বিবাহযাত্রার বর্ণনা, এটা খুবই লেস দেন মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমি কিসের জন্য এখানে এইভাবে টাইপ করছি হয়তো জানা নেই। এই প্রশ্নটার অনেকটা ইম্পর্টেন্ট না, তোমরা তার থেকে আমি যদি অনুধাবন প্রশ্নের লিস্ট চাও, কাটা লিস্ট চাও, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এই তো, এবার আমরা নলের দিকে যাবো, আর বেশি কথা বলবো না।